তখন আমি একটা জেনারেল প্রাইভেট নার্সিং হোমে কর্মরত একজন সেবিকা বা নার্স। সেই নার্সিং হোমে আমি কর্মরত ছিলাম প্রায় ৩ বছর। আমাদের ৩ শিফটের ডিউটি ছিল: মর্নিং শিফট, ডে শিফট আর নাইট শিফট। আর এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের শিফট ছিল নাইট শিফট। তাই আমি বেশিরভাগ সময় স্বেচ্ছায় এই নাইট শিফটটা বেছে নিতাম। আমার নাইট শিফটে ডিউটি না থাকলেও আমি নিতাম। আর বেশিরভাগ সিস্টাররা নাইট শিফট পছন্দ করতো না, তো সেখানে আমার বেশ সুবিধাই হতো। আমার মতো পাবলিক আমি একা ছিলাম না, ওখানে আরও ৫ জন ছিল। আমি বাদে প্রিয়া, রূপা, সোনালি আর রত্না। এরা প্রত্যেকেই নাইট শিফটে ডিউটি করতে পছন্দ করত আমার মতো। তাই আমরা এক প্রকার যুক্তি করেই এই ডিউটি অদলবদল করতাম। বেশ ভালো লাগতো। আমরা সবাই রাত্রি ১২টার মধ্যে সব কাজ কমপ্লিট করে রোগীদের ঘুম পাড়িয়ে আয়া মাসিদের সজাগ থাকতে বলে অপারেশন থিয়েটারের সামনে উপস্থিত হতাম। যদিও এই ঘটনার প্রতি নাইটে সম্ভব হতো না, কারণ যখন রাত্রে অপারেশন চলতো তখন আমাদের আসর অস্থায়ীভাবে বন্ধ থাকতো। অপারেশন থিয়েটারটা ছিল আমাদের সব কয়টা ওয়ার্ড এর মধ্যেখানে, অর্থাৎ সেখান থেকে আমরা প্রত্যেকেই আমাদের ওয়ার্ডের কাছাকাছি থাকতাম আর সুবিধা অসুবিধা মতো যাতায়াত করতে পারতাম। তো আমরা সেখানে একসাথে বসে যে যার মতো করে ভূতের গল্প বলতাম আর শুনতাম। কেউ কেউ তো লিখে নিয়ে আসতো শোনাবে বলে। আমি যদিও দুটো একটাও করতাম না, কারণ আমি শুনতে ভালোবাসতাম, বলতে বা লিখতে না। তো যাই হোক, এরকমই এক নাইটে আমরা ওখানে একসাথে বসে গল্প করছি। কিন্তু সেদিন আমাদের গল্পের আসরটা খুব একটা জমছিল না, তাই আমাদের প্রত্যেকের ঘুম ঘুম ভাব লাগছিল। কিন্তু ঘুমানো তো যাবে না, ঘুমালেই চাকরি যাবে। তাই আমরা প্রত্যেকেই গল্প বিরতি নিয়ে প্রত্যেক নিজেদের ওয়ার্ড থেকে ঘুরে আসবো স্থির করলাম। ঠিক এমন সময় ফিমেল ওয়ার্ড থেকে একজন বয়স্ক দিদা বেরিয়ে এলেন। আমরা ওনাকে চিনতাম। উনি ওই এলাকার কাউন্সিলরের মা ছিলেন। সেদিন সকালেই ভর্তি হয়েছিলেন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ২০৬ নম্বর বেডে। ডাক্তার ওনাকে বিশ্রাম নিতে বলেছেন। তো আমরা যথারীতি ওনাকে দেখে তড়িঘড়ি উঠে ওনার বাইরে বেরিয়ে আসার কারণ জানতে চাইলাম। তখন উনি আমাদের বললেন যে ওনার নাকি ঘুম আসছে না, তাই একটু পায়চারি করবেন ভেবে বিছানা থেকে নামার পর দেখলেন যে আমরা বাইরে গল্প করছি, তাই উনি আমাদের সাথে যোগ দেবেন বলে চলে এলেন। যাই হোক, আমরা তাও তাকে গিয়ে বিশ্রাম নিতে বললাম, কিন্তু তিনি কোনো কথা না বলে আমাদের সাথে বসে পড়লেন। বললেন যে আমাদের তিনি একটা গল্প শোনাতে চান। গল্পের কথা শুনে আমরা আর লোভ সামলাতে পারলাম না, রাজি হয়ে গেলাম। উনি প্রথমেই আমাদের বললেন যে লাইটগুলো বন্ধ করে দিতে, তাহলে নাকি গল্প শুনতে ভালো লাগে। দিদার গলাটা কেমন একটা ঘ্যারঘেরে টাইপের, আমার শুনেই অস্বস্তি হচ্ছিল। যাই হোক, আমি বন্ধ করতে চাইলাম না, কারণ ওটা হাসপাতালের নিয়ম বিরুদ্ধে। কিন্তু উনি এত জোর করে বললেন যে আমি একটা অল্প আলোর লাইট জ্বালিয়ে রেখে বাকিগুলো নিভিয়ে দিলাম। বেশ একটা আলো আঁধারি পরিবেশ তৈরি হলো সেখানে। এবার উনি গল্প শুরু করলেন। অনেকদিন আগের কথা, একটা হাসপাতালে চিকিৎসাধীন একটা বয়স্ক রোগী হঠাৎ রাত্রিবেলা হার্ট অ্যাটাকে মারা গেলেন।
হাসপাতালের ওই বিভাগের ওই কক্ষে তখন আরো মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে তারা প্রত্যেকে ঘুমিয়েছিলেন। এমনকি ওখানকার আয়া মাসিরাও তখন ঘুমের ঘোরে ছিলেন, আর সিস্টাররা বাইরে বসে গল্প করছিলেন। উনি এই প্রত্যেকটা কথা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, যেন ওনার খুব রাগ হচ্ছে। কথাটা শুনেই আমরা প্রত্যেকেই চোখাচোখি করতে লাগলাম, আর আমাদের চোখে সন্দেহ ফুটে উঠল। উনি আরো বলতে লাগলেন, ওই রোগীকে দেখার মতো তখন সেখানে কেউ ছিল না, আর যেহেতু হঠাৎ করে অ্যাটাকটা হয়েছে, তাই রোগীটি আর কাউকে ডাকার মতো সময় পায়নি। ধীরে ধীরে তার দেহ নিথর হয়ে গেল, আর তার আত্মা শরীর ছেড়ে দিল। ওই দেহ আস্তে আস্তে শীতল হতে শুরু করলো। কিন্তু যেহেতু রোগীটি অনেক যন্ত্রণা পেয়ে মারা গেছে, তাই তার আত্মার মধ্যে প্রতিশোধের ভাবনা জন্মালো। এই পর্যন্ত শুনে আমার চোখ থেকে জল গড়াতে শুরু করলো, কারণ আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। গল্পটা শুনে মনে হচ্ছিল যেন উনি আমাদেরই গল্পটা বলছেন। আমি পাশের সবার দিকে তাকিয়ে দেখলাম যে তাদের মুখও অস্বস্তির ভাব স্পষ্ট। তখন ভয়টা আরো বেড়ে গেল। আমি এমনিতে একটু ভীতু স্বভাবের। আমরা ওই দিদাকে থামিয়ে দিয়ে বললাম যে, থাক দিদা, আমরা আবার কাল সকালে গল্পটা শুনব। আপনি এখন শুতে যাবেন, চলুন। কিন্তু দিদার কানে যেন আমাদের কোনো কথাই পৌঁছালো না। তিনি বলে চললেন, কিন্তু সে কার থেকে প্রতিশোধ নেবে? মাসি, সিস্টার, না ডাক্তার? ডাক্তার তো সেখানে উপস্থিত ছিলেন না, তাই সে প্রথমে মাসিকে দিয়ে শুরু করলো। মাসি একটা মাদুর পেতে তার উপর শান্তিতে ঘুমাচ্ছিল। আহা, কি শান্তি! এই শান্তি যেন তার ভঙ্গ না হয়, তাই দিলাম তার ঘাড়টা মোটকে। একটা কট করে আওয়াজ, আর সব শেষ। খুব শান্তি। এই পর্যন্ত শুনে আমাদের অস্তিত্বটা যেন ভয়ে পরিণত হলো। আমরা ভয়ে ভয়ে বললাম, দিলাম মানে? আপনি কি দিলেন? দিদা যেন আমাদের কথা শুনতেই পেলেন না, নিজের মতো করে বলে চললেন। তারপর আমি বাইরের দিকে পা বাড়ালাম, যেখানে ওই মেয়েগুলো বসে গল্প করছিল। ব্যাস, এই পর্যন্ত শুনে আমি জোরে চিৎকার করে বললাম, অনেক হয়েছে গল্প, আর ভালো লাগছে না, এবার আপনি ঘুমাবেন, চলুন। দুটো তো বাঁচতে আর 20 মিনিট বাকি আছে, উঠুন আপনি, চলুন। আর তোমরাও যাও, সকালে শোনা যাবে গল্প, বেঁচে থাকলে। কথাটা যেন আমার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল। আমি সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই খুব ভয়ার্ত দৃষ্টিতে ওই দিদার দিকে তাকিয়ে আছে। আমিও তাকালাম, আর প্রায় সঙ্গে সঙ্গে দিদা ওই ঘেরঘেরে গলায় চিৎকার করে দাঁতে দাঁত চিবিয়ে প্রায় আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, আমাকে মেরে ফেলে এখন তোরা বিশ্রাম নিতে যাচ্ছিস? তো তার জন্য অন্য কোথাও যাওয়ার কি দরকার? আমি তো আছি, আর আমি তো সেই কাজটাই করতে এসেছি, তোদের বিশ্রাম দিতে। এই পর্যন্ত শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। কখন যে মাটিতে লুটিয়ে পড়েছিলাম নিজেও জানি না। জ্ঞান ফিরেছিল 3 দিন পরে। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ওই হাসপাতালের বেডেই আবিষ্কার করছিলাম। প্রচণ্ড জ্বরে আমিও 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। প্রথমে আমার কিছুই মনে পড়ছিল না। তারপর আমাদেরই এক ওয়ার্ড বয়ের প্রশ্নে আমার সেদিনের কথাগুলো মনে পড়তে লাগলো। মনে পড়ার পর আমি বাকিদের কথা জিজ্ঞেস করলাম। তখন জানতে পারলাম যে তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আহত হয়ে এই হাসপাতালেই ভর্তি আছে। তবে আমার মতো এতদিন পর্যন্ত কেউ অজ্ঞান ছিল না। তারপর আমি ওই দিদার কথা জানতে চাইলাম। জানার পর আমার যেন শরীর আরো খারাপ হয়ে গেল। ওই রাতটি দিদার নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
আর সেটা নাকি জানা গেছে পরের দিন সকালবেলা। তাহলে ঘটনাটা একটু খুলে বলি, শুনুন। সেদিন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর রূপা নাকি বেগতিক বুঝে বাঁচাও বলে জোরে চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। সেই চিৎকারে আমাদের ওয়ার্ড বয়েরা সেখানে ছুটে চলে আসে। আর আশেপাশের ওয়ার্ড থেকেও মাসি এবং কিছু রোগীরা বাইরে বেরিয়ে এসে দেখে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি, আর বাকিরাও সিঁড়িতে এদিক ওদিক পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তখন তারা আমাদের উদ্ধার করে যার যার ওয়ার্ডে নিয়ে গিয়ে বেডে শুইয়ে স্যারকে খবর দেয়। একটু পরেই তারা খেয়াল করে যে এত কোলাহলের মাঝেও একটা হাসি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, একটুও নড়নচড়ন নেই তার। তখন আরেকজন মাসি তাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকতে গিয়ে দেখে তার শরীর অদ্ভুত রকম ঠান্ডা, আর ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা যেন একদিকে কাত হয়ে গেল। এইটা দেখে সে ভয়ের সঙ্গে চিৎকার দেওয়ার পর স্যার সেখানে চলে আসেন, আর তিনি ওই মাসিকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও বললেন যে তার নাকি ঘাড় ভেঙে যাওয়াতে মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ওনার ঘাড় ভাঙল কি? যাই হোক, তখনও পর্যন্ত কেউ ওই রোগীর মৃত্যুর কথা জানতে পারেনি। যাই হোক, ওই মাসির ব্যাপারটা নিয়ে যখন মোটামুটি সবাই একটু থিতিয়ে এসেছে, মাসির মৃতদেহ যখন সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আরেকজন মাসি 206 বেডের রোগীর কোনো নড়াচড়া না দেখে গায়ে হাত দিয়ে দেখে তার দেহটা ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। পরে পোস্টমর্টেমে রিপোর্টে জানা গিয়েছিল যে উচ্চ রক্তচাপের কারণে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে রাত 12:30 নাগাদ, আর মাসির মৃত্যু হয়েছে রাত 12:45 নাগাদ। মানে যখন আমরা বাইরে বসে গল্প করছিলাম, আর তখনই আমার মনে এই প্রশ্নটা আসলো যে আমাদের সাথে বসে গল্প শোনাচ্ছিল যে, তাহলে সে কে ছিল? সেই সময়ে খুব ঝামেলা হয়েছিল। আমাদের মালিকের উঁচু মহলে প্রভাবের কারণে ঘটনাটা প্রকাশ্যে আসেনি, কিন্তু আমাদের কারোরই আর সেখানে কাজ করা হয়নি। না, কেউ তাড়িয়ে দেয়নি আমাদের, আমরা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলাম। ছাড়ার আগে আমাদের কাছ থেকে সেদিন রাতে ঘটনা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু আমরা কেউই কিছু বলিনি। তবে আমাদের নাকি সেই রাত্রে সিসিটিভি ফুটেজে একা একা কথা বলতে দেখা গেছে। সেই ঘটনার পর আমি আর জেনারেল নার্সিং হোমে জয়েন করিনি, আর বাকিরা প্রায় প্রত্যেকেই এই জীবিকা ছেড়ে অন্য জীবিকায় যোগ দিয়েছে, আর না হলে বিয়ে করে সংসার করছে। এত বছর পর ঘটনাটি মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটি এই পর্যন্তই। এরপরে আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। সেদিন রাতে ঘুমিয়েছিলাম, কোনো শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। প্রচণ্ড বিকট কোনো চিৎকারের শব্দ ছিল। আমি নড়ে চড়ে বসলাম। পাশেই পোষা বিড়ালটা ঘুমোচ্ছিল, কিন্তু এখন তাকে দেখা যাচ্ছে না। হঠাৎ অনুভব করলাম টয়লেটে যেতে হবে, কিন্তু সাহস হচ্ছে না একা একা নিচের তলায় যেতে। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, কি ভাববে বাবা? আমি এত বড় ছেলে হয়ে একা একা টয়লেটে যেতে ভয় পাচ্ছি। এসব ভাবতে ভাবতে সিঁড়ির লাইটটা জ্বালিয়ে দিয়ে নিচে নেমে পড়লাম। অন্ধকার দিকে তাকাতেই ভয় লাগছে। চারিদিক কেমন যেন শুনশান নীরবতা। কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায়। বাবা তো ঘুমোচ্ছে, বাবা কি জানতে পারবে নিচের তলায় কি হয়েছে? তারপর বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে ঢুকে গিয়ে লাইটের সুইচটা অন করে দিলাম, কিন্তু লাইট জ্বলছে না। এভাবে আমি কয়েকবার লাইটের সুইচটা অন অফ করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এমন সময় আমার চোখ পড়ল বেসিনের উপরে। তখনই সাথে সাথে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত। অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কি যেন জ্বলছে, খুব হিংস্র দুটো চোখ।
এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে আতঙ্কে বাবা গো বলে একটা চিৎকার দিলাম আর দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে সিঁড়িতে উঠতে উঠতে যেতেই কিছুর সাথে পা লেগে আমি পিছলে পড়ে গেলাম। তখন আমার নাকে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। সাথে সাথে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতে শুয়ে আছি। বাবা আমার মাথার কাছে বসে আছে। নাকটা খুব যন্ত্রণা করছে। তখন আমি ধীরে ধীরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম পুরো শরীরটা ব্যথা হয়ে আছে। তখন বাবা আমাকে ধরে উঠালেন। এরপর বাবা যা বললেন সেটা ছিল এরকম। আমার চিৎকার শুনে বাবার ঘুম ভেঙে যায়। তারপর আমার ঘরে গিয়ে আমাকে দেখতে না পেয়ে নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে। উনি বুঝতে পারলো হয়তো কোনো কারণে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। উনি তখন বাথরুমে পানি আনতে গিয়ে দেখে আমাদের বাড়ির বিড়ালটা মরে পড়ে আছে। তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন দেহটার থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে। পুরো বেসিনটা রক্তে লাল হয়ে আছে। সাবানের কেসটা নিচে পড়ে আছে। বাথরুম থেকে ফোঁটা ফোঁটা রক্তের দাগ চলে গেছে বাড়ির পেছনের দরজা পর্যন্ত। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গত রাতের ঘটনার কথা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। সে বিষয়ে বাবার সাথে আর কোনো আলোচনা হলো না। এখন বাথরুমে যেতেও ভয় লাগছিল, কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না। বাবা সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আলোটা জ্বেলে দেখলাম সব ঠিক আছে। তবে কাল রাতে আলোটা কেন জ্বলছিল না? কি যে হচ্ছে আর কেন বা হচ্ছে বুঝতে পারছি না। বিড়ালটার কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। বেচারা প্রায় 2 বছর আমাদের বাড়িতে আছে। বেসিনের দিকে তাকালেই বারবার সেই দৃশ্যটা মনে পড়ছে। কি হিংস্র সেই চোখ, কি ভয়ঙ্কর। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলার নিজের ঘরে চলে গেলাম। একটু পরে রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যাবে। হঠাৎ মনে পড়লো বাবা কাল রাতে বলেছিল রক্তের ফোঁটার দাগটা বাড়ির পিছনের দরজার দিকে গিয়েছে। এখন দিনের বেলা, এখন আর অতটা ভয়ের কিছুই নেই। একবার গিয়ে দেখি আসি দরজার বাইরে কোনো চিহ্ন আছে কি না। এই ভেবে অনেক সাহস জুগিয়ে পা বাড়ালাম। বাড়ির পেছনে একটা বাগান আছে। কিছু শাকসবজি, ফুলের গাছ, কয়েকটা আম গাছ আর একটা তেঁতুল গাছ আছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা। পাঁচিলের পিছনে অনেক দূর পর্যন্ত ঘন জঙ্গল আর একটা পুরনো ভাঙা ঘর, কালী মন্দির, আর তার পাশে শ্মশান আছে। এখন আর কেউ যায় না ওদিকে। এক তান্ত্রিক থাকতো সেখানে, 15-20 বছর আগে মারা গেছে। নিচে গিয়ে দেখলাম পেছনের দরজার ছিটকিনিটা খোলা। ভাবলাম হয়তো বাবা সকালে খুলেছে, লাগাতে ভুলে গেছে। এই ভেবে যে দরজাটা খুলেছি, দেখি সেখানেই ইটের উপর লাল কিছু একটা পড়ে আছে, আর তার পাশে পিঁপড়া ছড়িয়ে ছিটিয়ে আছে। বুঝতে দেরি হলো না যে এটা বিড়ালটার দেহের একটা অংশ। তার মানে বাবা সকালে এই দরজা খোলেনি। আমার গায়ের লোম আবার সোজা হয়ে গেল। চারিদিকে তাকালাম, না, বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখছি না। চারিদিকে দেখে যখন কিছু না পেয়ে ফিরে আসছি, হঠাৎ চোখ আটকে গেল। শিউরে উঠলাম আমি। কি ওটা? গাছের নিচের দিকে সামান্য এগিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে কিছু একটা আঁকা, একটা চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, যেন মূর্তি হয়ে গেলাম আমি। ওই চিহ্নটা আমি চিনি, একবারই দেখেছি, তবুও মনে আছে। তবে কি এটার জন্যই হচ্ছে এইসব? ঊর্ধ্বশ্বাসে দৌড়ালাম দোতলায়। পুরনো জিনিসের বক্সের মধ্য থেকে
বের করলাম গতকালের সেই সরু রাবারের ফিতে জড়ানো ধুলোমাখা চামড়ার প্যাকেটটা। প্যাকেটটা দেখে মনে হয় যেন বর্তমান যুগের কভার ফাইল। এটা আমরা পেয়েছি গতকাল বিকেলে। আমরা বলতে আমি আর অজিত, আমার বাল্যকালের একমাত্র বন্ধু। কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করছি। শুটিংয়ের ক্যামেরাটা আমার, তাই আমিও ওদের দলে জায়গা পেয়েছিলাম। গতকাল তারই একটা শুটিং ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে। আমি আর অজিত সেখানেই পৌঁছে গিয়েছিলাম বিকেল 3টার মধ্যে। গিয়ে দেখেছিলাম কেউ নেই, কেউ আসেনি এখনো। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ফোন এসেছিল ওরা আসবে না। তখন আমরা দুজন ভাবলাম এত দূর পর্যন্ত যখন এসে পড়েছি তখন আর ফিরে যাব না। তাই এদিক ওদিক ছবি তুলছিলাম, আর অজিত চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল পুরনো আমলের কিছু পাওয়ার আশায়। বিশাল বাড়িটার চারিদিকে গাছ আর আগাছার ঘন জঙ্গল হয়ে গেছে। ভাঙ্গা প্রাচীরের ফাটল দিয়ে গাছ বেরিয়েছে। সেটা পেরোলেই সামনে দোতলা বাড়ি। বড় দরজা দিয়ে ঢুকলে সামনেই ফাঁকা চত্বর, তার ঠিক মাঝখানে একটা কুয়ো। সেই ফাঁকা চত্বরের চারিদিকে সারি দিয়ে ছোট ছোট ঘর। ঘরগুলোর দরজা জানালা কিছুই ছিল না, অনেক ঘরের ছাদও ছিল না। তাই আমি অজিতকে সাবধান করে দিয়েছিলাম সেই ঘরগুলো নিরাপদ ছিল না, যখন তখন ছাদ বা দেয়াল ভেঙে পড়তে পারত। আমি এক কোণে একটা আর্কিডের ছবি তুলছিলাম, এমন সময় অজিত একটা ঘর থেকে আমাকে ডেকেছিল বেশ উত্তেজিত কণ্ঠে। ভেবেছিলাম ছেলেটা হয়তো কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। গিয়ে দেখেছিলাম একটা শিকলের একদিক অজিতের হাতে আর একটা দিক মাটির মধ্যে। বুঝতে পারলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে। অজিতও টানতে টানতে গিয়েছিল কুয়োটার পর্যন্ত। কুয়োর নিচ পর্যন্ত নেমে গিয়েছিল শিকলটা। টেনে উপরে তুলে দেখলাম একটা ভাঙা কাঠের বক্স। বক্সটার ভিতরে ছিল একটা চামড়ার প্যাকেট। কাল সন্ধ্যায় সেই প্যাকেটটা এনে পুরনো জিনিসের বক্সে রেখে দিয়েছিলাম, আর প্রায় ভুলে গিয়েছিলাম এর কথা। এখন প্যাকেটটা খোলার সিদ্ধান্ত নিলাম। প্যাকেটটা খুলে প্রথমে বেরিয়ে এলো একটা খাতা, চামড়ার মলাট দেওয়া হলদে পুরো কাগজ, আর তারপর তেল চিটচিটে নোংরা ছাই সিঁদুর মেশানো একটা ধাতুর মোটা পাত। তার উপরে খোদাই করা একটা চিহ্ন, দুটো খড়গ আড়াআড়ি রাখা আছে, আর তার মাঝে যেন একটা ত্রিশূলের ফলা, ঠিক যেমনটা দেখেছিলাম ওই তেঁতুল গাছের গায়ে। এই ধাতুর পাতটা কালই দেখেছি, তাই চিহ্নটা চিনতে পারলাম। কিন্তু ওই খাতাটা এখনো খুলে দেখা হয়নি। খাতাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী, এত পুরনো তবুও নষ্ট হয়নি। মলাটের উপর লাল চিটচিটে কি যেন লেগে আছে, মনে হয় ওই ধাতুর পাতটা থেকে লেগেছে। পর্ব ভেবে সবে মাত্র পাতাটা উল্টানো শুরু করেছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল আর আমার বুকটা ধড়ফড় করে উঠল। তারপর ভয়ে ভয়ে নিচে গিয়ে দরজা খুলে দেখলাম রান্নার মাসি এসেছে। আমি এমন ভয়ার্থভাবে দরজা খুললাম দেখে একটু অবাক হলেন তিনি। আমি আবার উপরতলায় এসে খাতাটা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। এই শীতের দুপুরে রোদ্রে বসে পড়া যাবে। পুরে হলদেটে কাগজে কালো কালি দিয়ে লেখা কোনো একটি আঞ্চলিক বাংলা ভাষায়। মাঝে কিছু শব্দের অর্থ বুঝতে পারছি না। বাকিটা পড়ে যা বুঝলাম অনেকটা সেটা এরকম: আমরা যে জমিদার বাড়ি থেকে এটা পেয়েছি তার নাম ছিল কেশবচন্দ্র। তিনি ছিলেন মহাকালী ভক্ত। বাড়িতে মন্দির ছিল,
একজন অভিজ্ঞ স্থায়ী পুরোহিত নিয়োগ ছিল। প্রায় বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হতো জমিদারকে। প্রতিবারই বাড়িতে ফিরে তিনি পশু বলি দিতেন, তারপর গায়ের লোকজনকে ডেকে খাওয়াতেন। এইভাবেই বেশ সুখে ছিল জমিদার পরিবার। একবার মন্দিরের পুরোহিত কয়েক মাসের জন্য ছুটি চাইলেন। তিনি নাকি কোনো তান্ত্রিকের কাছে যাবেন, এসব তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে। জমিদার বাড়ির মন্দিরে এক নতুন পুরোহিত নিয়োগ করা হলো। তার নাম নবকুমার মুখার্জি। তারপর কেটে গেল প্রায় ৩-৪ মাস। হঠাৎ একদিন পুরোহিত ফিরে এলেন, কিন্তু ততদিনে তার হাবভাব অনেক বদলে গেছে। তার চাহনি দেখে বাড়ির মেয়ে বউ ভয় পায়। সে কালো জাদু শিখে এসেছে। তারপর থেকে তার জমিদার বাড়ির মন্দিরের পুজোতে তেমন মন ছিল না। গভীর রাতে দরজা বন্ধ করে তন্ত্র সাধনা করত। মাঝে মাঝেই জমিদারের কাছে বলতো সে জমিদারের কন্যার জন্য যজ্ঞ করছে, পাঠা বলি দিতে হবে। কিন্তু সবার সামনে পাঠা বলি হতো না। গভীর রাতে মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত একা একা করতেন এসব। অনেকদিন এভাবে চলার পর জমিদার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আর পাঠা দিতে পারবেন না, যজ্ঞেরও কোনো প্রয়োজন নেই। হঠাৎ একদিন জমিদারের প্রিয় কুকুরটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা গ্রাম খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। তারপর থেকে প্রায় দিন গ্রামের থেকে ছাগল চুরি হতে লাগলো। একদিন তো জমিদারের পোষা বিড়ালটাও পাওয়া গেল না। নবকুমারের এইসব ঘটনা খুব অস্বাভাবিক লাগলো। মনে মনে পুরোহিতের উপর সন্দেহ হতে লাগলো, লোকটা এসব দিয়ে কালো জাদু করছে না তো। একদিন সন্ধ্যার দিকে পুরোহিত একটু বাইরে গেলে সেই সুযোগে নবকুমার তার ঘরে ঢুকে শিউরে ওঠে। পচা মাংসের গন্ধে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না। ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার উপর প্রদীপ জ্বলছে। পাশেই রক্ত মাখানো একটা রূপোর পাতের উপর একটা চিহ্ন খোদাই করা, যেন দুটো খড়গ। আড়াআড়ি রেখে তার মাঝে একটা ত্রিশূলের ফলা। চারিদিকে ছড়িয়ে আছে কত ছাগল, কুকুর, বেড়ালের কাটা মাথা। তাদের দেহগুলো ঘরের এক কোণে জড়ো করা। বেদির পাশে একটা পাত্রে সদ্য কাটা বেড়ালের টাটকা রক্ত পাশে পড়ে আছে, তার চোখ বেরিয়ে আসা মাথাটা আর একটা রক্তমাখা ছুরি। এইসব দেখে নবকুমার ভয়তে কাঁপতে কাঁপতে জমিদারের কাছে গিয়ে সব কথা খুলে বলে। জমিদার নিজে গিয়ে দেখে সেই নৃশংস দৃশ্য। বহুদিন জমিদার বাড়ির সাথে সম্পর্ক থাকায় জমিদার তাকে প্রাণে মারতে চাইল না। তাকে পরদিন সকালে জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। পরদিন সকালে পুরোহিতের ঘর থেকে তার কাটা দেহটা পাওয়া যায়, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। এই ঘটনার কিছুদিন পর থেকে জমিদার পরিবারের উপর নেমে আসে চরম দুর্দশা। একদিন সকালে জমিদারের মৃতদেহ পাওয়া গেল। গলা থেকে একটা থাবা মাংস তুলে নিয়েছে কোনো দাঁতালো জীব। রক্তে লাল হয়েছিল ঘরের মেঝে। একে একে জমিদার বাড়ির বেশ কয়েকজন মারা যায়। সবারই রক্তাক্ত দেহ পাওয়া যায়, আর কিছু তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ পাওয়া যায়। এই পর্যন্ত পরেই বুঝলাম আমি ঘেমে ভিজে গেছি। আমার হাত কাঁপছে। মনে পড়ল খাতার উপরের ওই লাল চটচটে জিনিসটা রক্ত। কুয়োর মধ্যে থাকায় এখনো শুকিয়ে যায়নি। এই অবস্থায় কি করব কিছু বুঝতে পারছি না। অজিতকে ফোনে সব বললাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করলো না। পরে আমার বাড়িতে ডেকে এনে খাতাটা দেখালাম, তারপরে বিশ্বাস করলো। খাতার বাকি লেখাটা আমার আর পড়ার সাহস হলো না। তারপর অজিত প্রায় 20 মিনিট ধরে লেখাটা পড়ল। তারপর বলতে শুরু করলো, এই খাতাটি নবকুমারের লেখা। সে বুঝেছিল
জমিদার বাড়ির বাকি সদস্যের মতো তারও সময় ফুরিয়ে এসেছে। কিন্তু এই পিশাচটাকে ধ্বংস করার জন্য সঠিক সময় আসতে তখনও কয়েক মাস বাকি। তাই সে ওই রূপোর পাটটা আর তার বিবরণ লিখে কাঠের বক্সে ভরে কুয়োতে ফেলে দেয়, যাতে পরবর্তীতে কেউ ওই পিশাচটাকে মারতে পারে। ওই রূপোর পাটটাই সমস্ত অশুভ শক্তির উৎস। অজিতের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, পিশাচকে ধ্বংস করার এই সঠিক সময়টা কখন, আর কিভাবে ধ্বংস করা যাবে? কিছু বলা আছে এই খাতাতে? অজিত মাথা নেড়ে জানালো, হ্যাঁ আছে। আর বলল, আজই সেই বিশেষ দিন। আজ শনিবার এবং অমাবস্যা। শাস্ত্রে আছে শনিবার অমাবস্যা পড়লে তা অতি শুভ হয়। কালী পূজা করলে অশুভ প্রভাব দূর হয়, মনোকামনা পূর্ণ হয়। আসার সময় দাদুর মুখে শুনলাম আজ অমাবস্যা শুরু হবে রাত 10টা 45 থেকে। সুতরাং আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। আমাদের পুজোটা করতে হবে ওই জমিদার বাড়ির মন্দিরেই। সমস্ত পদ্ধতি নবকুমার এই খাতায় লিখে দিয়েছেন। তাই আমি খাতাটা নিয়ে গেলাম। তুই তোর বাবাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নিয়ে ওই অভিশপ্ত রূপোর পাতটাকে একটা প্যাকেটে ভরে তৈরি থাকিস। আমি কিন্তু ঠিক রাত 10টায় চলে আসব। আর হ্যাঁ, তোর সাইকেলটা ঠিক আছে? অজিতের কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। মানে, আমরা কালী পুজো করব শুধু আমরা দুজন, আর ওই রাত দুপুরে আমরা ওই ভুতুরে বাড়িতে যাব? তুই কি খেপেছিস? অজিত ধমকের সুরে বলল, দেখ, এখন ছেলে মানুষই করার সময় না। আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। আর তুই কি বুঝতে পারছিস না কিছু? গতকাল আমাদের ওই বাড়িতে যাওয়া ওই নবকুমারের লেখা আজ এই শনিবারের অমাবস্যা, সবকিছু যেন পরিকল্পনা মতো হচ্ছে। দেখ অনিন্দ, আমরা যখন এটাকে এনেছি তখন এটাকে ধ্বংস করাও আমাদেরই দায়িত্ব। আমাদের পারতেই হবে। তুই একটু সাহস জুগিয়ে আমার পাশে থাকিস। এই বিশেষ দিনটা একবার হাতছাড়া হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে অজিত বাসা থেকে বের হয়ে গেল। রাত ঠিক 10টার সময় ব্যালকনির নিচে রাস্তায় সাইকেলের একটা রিংয়ের শব্দ শুনে বুঝলাম অজিত এসেছে। আমি তৈরিই ছিলাম, তাই দেরি না করে পিঠে ব্যাগ চাপিয়ে বেরিয়ে পড়লাম। ল্যাম্পপোস্টের আলোয় দেখলাম অজিতের পিঠে একটা ব্যাগ ছাড়াও সাইকেলের পিছনে বেশ কয়েকটা শুকনো গাছের ডাল বাঁধা। হালকা কুয়াচ্ছন্ন পাকা গলি দিয়ে দুজনে চলেছি নিশ্চুপে। একটা কুকুর পর্যন্ত ডাকছে না। চারিদিক শুনশান নীরবতা, জনশূন্যহীন রাস্তা। কিছুটা রাস্তা যাওয়ার পর খেয়াল হলো রাস্তার ল্যাম্পপোস্টের আলো এই পর্যন্তই শেষ, বাকি রাস্তাটা অন্ধকার। অজিত একটা ছোট্ট টর্চ নিয়ে এগোতে লাগলো। তার ক্ষীণ আলোতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা থেকে বাড়িটা প্রায় 150 মিটার দূরে। রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে সাইকেল দুটো রেখে সেই শুকনো গাছের ডালগুলো মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম। চারিদিকে মিশমিশে কালো অন্ধকার। আগাছার জঙ্গল ভেঙে আমি আগে আগে চলেছি, আর অজিত টর্চ হাতে পিছনে আসছে। টর্চের আলো আরো ক্ষীণ হয়ে আসছে। অজিত বলল, তাড়াহুড়োতে নতুন ব্যাটারি লাগাতে ভুলে গেছি। ঘন নিকষ কালো অন্ধকারের মধ্যে থেকে মাঝে মাঝে নিশাচর পাখির ডাকে শিউরে উঠছি, আর উত্তরে হাওয়ায় হাড় হিম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন দূর থেকে আমাদের দেখছে। অজিত মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। বুঝলাম ওরও ভয় করছে, কিন্তু সেটা কখনোই স্বীকার করবে না। বাড়ির মেন গেট থেকে কয়েক হাত দূরে হঠাৎ অজিত ফিসফিস করে বলল, এই দাঁড়া দাঁড়া বলছি।
আমি একটু বিরক্ত হয়ে বললাম, আরে কি হয়েছে? এমনিতেই ভয় করছে, আর ভয় দেখাস না। অজিত ধমক দিয়ে বলল, চুপ করে শোন। শুনতে পাচ্ছি। মনে হচ্ছে বাড়ির ভেতরে শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে, আর সাথে একটা অস্পষ্ট অথচ জোরে কিছু বলছে না। আমি তো ভয় পেয়ে অজিতকে একরকম জড়িয়ে ধরলাম। অজিত আরো ধমক দিয়ে বলল, আহ, ছেলে মানুষই করিস না। তারপর ওর ব্যাগ থেকে একটা মোমবাতি বের করলো, জ্বালিয়ে সেটা আমার হাতে দিয়ে বলল, চল আমার আগে আগে। দুজন একসাথে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকছি, আর একটা ধমকা হাওয়া আমাদের ভেদ করে বেরিয়ে গেল। ফাঁকা চত্বরটাতে এসে অজিত চারিদিক একবার টর্চের আলো ফেলে দেখে নিল। মনে হলো গতবার যেমনটা দেখেছিলাম তেমনটা নেই, যেন পৈশাচিক আত্মারা জীবন্ত হয়ে উঠেছে। একটা গন্ধ অনেকক্ষণ থেকেই অনুভব করছি, কিসের গন্ধ ঠিক বুঝতে পারছি না। অজিত বলল, কুয়োর বাম দিকে মন্দির থাকার কথা, চল দেখি। অজিতের কথাগুলো বাড়ির চারিদিকে দেয়ালে ধাক্কা লেগে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। গিয়ে দেখলাম সত্যিই তো একটা মন্দির আছে, কিন্তু আগের দিন তো এটাকে খেয়াল করিনি। দরজা জানালা কিছুই নেই, মন্দিরের চূড়াটাও ভেঙে গেছে, ছাদটা কোনো রকমে টিকে আছে। মন্দিরের ঠিক মাঝে একটা বেদি মতো আছে, তার উপর একটা পাথরের মূর্তি, পুরো ধুলোয় আস্তরণে ঢাকা, আর তার সামনে হাড়ি কাঠ, যেখানে পশু বলি হতো। দেখি গায়ে কাটা দেয়। অজিত মন্দিরের বারান্দায় একটা খড়ের কাগজ পেতে দিয়ে বলল, হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি এই গাছের ডালগুলোকে 2 আঙ্গুল লম্বা টুকরো করে ভাঙ। আমি আসছি এক্ষুনি। আমি বললাম, আসছি মানে? কোথায় যাবি তুই? আর আমি এই মরা বাড়িতে একা থাকবো? না, আমি একা থাকতে পারবো না। তখন অজিত বলল, আরে বেলকাঠ পাইনি কোথাও। আগের দিন দেখেছিলাম ওই দিকে একটা বেল গাছ শুকিয়ে গেছে, ওটার কাঠ আনতে হবে, যজ্ঞে লাগবে। আমি বললাম, যাই হোক, আমি এখানে একা থাকবো নাকি? অজিত বলল, তাহলে তুই যা, ওই ঘরের জানালা দিয়ে দেখা যাবে, নিয়ে আয়। আমি আবার করুণ সুরে বললাম, আমি একা? অজিত এবার রেগে গেল, ধুর, যেটা বললাম করতো, এত ভীতু হলে চলে নাকি, বলে হন হন করে চলে গেল। আমিও নিরুপায় হয়ে কয়েকবার ডাকলাম, অজিত অজিত বলে, কোনো সাড়া পাওয়া গেল না। শেষে কি আর করা, দেয়ালের দিকে পেছন করে বসে মোমবাতির আলোয় ডালগুলো ভাঙতে লাগলাম। চারিদিকে এতটাই নিস্তব্ধ যে ডাল ভাঙার শব্দটাও ফিরে ফিরে আসছে। মিনিট কয়েক পরে শুকনো পাতার উপর খসখস শব্দ শুনে বলতে লাগলাম, আমাকে একা ফেলে চলে গিয়েছিলি তো? যদি পিশাচ আমাকে মেরে আমার রক্ত খেয়ে নিত? কোনো উত্তর পেলাম না। অন্ধকার এতটাই গাঢ় যে মন্দিরের বাইরে 2 হাত দূরে পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এবার একটু ভয়ে ভয়ে ডাকলাম, অজিত, এই অজিত, দেখ আমার কিন্তু ভয় করছে, ভয় দেখাস না প্লিজ। কিন্তু এবারও কোনো উত্তর পেলাম না। কাঁপা কাঁপা স্বরে আরও একবার ডাকলাম, অজিত। হঠাৎ অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে একটা বিকট অট্টহাসি শোনা গেল। সমস্ত বাড়িটা কেঁপে উঠল সেই হাসিতে। আমি দেয়ালের গায়ে সিটিয়ে গেলাম। একটা দমকা হাওয়ায় মোমবাতিটাও নিভে গেল। সাথে সাথে অন্ধকারের মধ্যে সেই দুটো জ্বলন্ত চোখ, আমার ঘরের বাথরুমে দেখা সেই ভয়ঙ্কর চোখ দুটো। পা দুটো অবশ হয়ে গেল, ভয়তে চিৎকার করতে ভুলে গেছি। চোখ দুটো আরো এগিয়ে আসতে লাগলো, একদম আমার সামনে এসে ধপ করে জ্বলে ওঠে, আবার নিভে গেল। হঠাৎ গলায় কিছুর আঘাত অনুভব করলাম, তারপর মাটিতে লুটিয়ে পড়ার আগে
দেখলাম একটা আগুন ছুটে আসছে আমার দিকে। তারপর সবকিছু ঝাপসা হয়ে গেল। জ্ঞান ফিরে দেখলাম মন্দিরের বারান্দায় শুয়ে আছি। অজিতের কোলে আমার মাথা, গলার কাছে খুব ব্যথা। আস্তে আস্তে উঠে বসলাম। অজিতের রুমাল আমার গলায় শক্ত করে বাঁধা, সেটা রক্তে ভিজে গেছে। অজিতকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল আমার? অজিত বলল, আমি যখন ফিরে এসেছিলাম তখন আমার টর্চটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি একটা কাঠের ডালে কাপড় জড়িয়ে মশাল মতো তৈরি করে আগুন জ্বালিয়েছিলাম। হঠাৎ তোর চিৎকার শুনে ছুটে এসে দেখি তুই বারান্দায় পড়ে আছিস, আর তোর গলায় ক্ষত হয়ে আছে, আর সেই ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি রুমাল দিয়ে চেপে বেঁধে দিলাম। এখন চল, আমরা তৈরি, এবার কাজ শুরু করা যাক, বলে অজিত সেই কাঠের টুকরো গুলোর উপর ঘি দিয়ে আগুন ধরিয়ে দিল। তারপর বলল, ওই তোর সেই মেটাল প্লেটটা দে। মানে? মানে তোর ওই রূপোর পাত, আজ যেটাকে বিদায় করতে এসেছি, সেটা কোথায়? আমার ব্যাগে আছে, দেখ, বের করে নে। আমি আর ওইসব জিনিস হাতে দেব না। অজিত ব্যাগ থেকে প্লেটটা বের করলো, আর সেই খাতাটাও। তারপর বোতলের জল দিয়ে সেই পাথরের মূর্তিটা ধুয়ে দিলেই কাঠের আগুনের আলোতে চকচক করতে লাগলো। অজিত বলল, শোন অনিন্দ, এবার সব থেকে বড় কাজটা বাকি। অনেক বাধা আসতে পারে, কিন্তু আমাদের ওটাকে শেষ করতেই হবে। যা বলছি মন দিয়ে শুন। এই খাতায় একটা মন্ত্র মতো লেখা আছে, সেটা পুরোটা বলতে হবে চোখ বন্ধ করে। আমি মুখস্থ করে নিয়েছি। আমি মন্ত্র বলতে বলতে যখন ইশারা করব, তখনই তুই ওই প্লেটটাকে আগুনে দিয়ে দিবি। আর সাবধান, আমার মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত আগুন যেন না নেবে। এত গম্ভীর পরিস্থিতির মধ্যেও আমার খুব হাসি পেল। বললাম, তুই তাহলে তান্ত্রিক হয়ে গেলি শেষমেশে। আমার কথায় কান না দিয়ে অজিত বলল, চল শুরু হয়ে যায়। এই কালো কাপড়টা দিয়ে আমার চোখ বেঁধে দে। তারপর অজিত আসন করে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেছে। এদিকে যে ঠান্ডা হাওয়া বইছিল সেটা ঝড়ের রূপ নিয়েছে। কত সময় যাচ্ছে ঝড়ের বেগ বাড়ছে, আর যজ্ঞের আগুনটা কেঁপে উঠছে। আমার বুকের মধ্যেও তোলপাড় চলছে, হৃৎপিণ্ড লাফিয়ে উঠছে। আগুনে ঘি দিতে সেটা আরো জোরে জ্বলে উঠছে। বাইরে ঝড়ের তাণ্ডবে সমস্ত প্রকৃতি কেঁপে উঠছে। গাছগুলো উপরে যাবে মনে হয়। আমি বরাবর ছাদের দিকে তাকাচ্ছি। যাহ, পুরনো কখন ভেঙে পড়বে কে জানে। মিনিট খানেক চলার পর অজিত হাত দিয়ে ইশারা করলো। আমিও প্লেটটাকে আগুনের উপর দিয়ে দিলাম, আর সাথে সাথে মাটি কেঁপে উঠল যেন ভূমিকম্প এসেছে। অন্ধকারের মধ্যে একটা আর্তনাদ শোনা যাচ্ছে। সময়ের সাথে সাথে সেটা বেরিয়ে চলেছে। আগুনের মধ্যে দেখলাম প্লেটটা জ্বলসে উঠেছে, সেই চিহ্নটা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে বাইরের আর্তনাদটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভয়েতে হাত কাঁপছে। চারিদিকে যেন এক প্রলয় শুরু হয়েছে। এদিকে দেখি অজিত এই ঠান্ডার মধ্যেও ঘেমে ভিজে গেছে। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ চলছে তখনও। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। অন্ধকারটা যেন আরো এগিয়ে আসছে আমাদের দিকে, মন্দিরটাকে ঘিরে ধরেছে। হঠাৎ খেয়াল হলো আগুনের মধ্যে সেই প্লেট গলে যাচ্ছে, আর আগুনটা যেন একটা মানুষের আকার নিয়ে বেরিয়ে আসতে চাইছে। বাইরের চিৎকারটা থেমে গেল হঠাৎ। অজিতেরও মন্ত্র বলা ব্রত হলো। আগুনটাও স্বাভাবিকভাবে জ্বলছে। তারপর অজিত নিজের ব্যাগ থেকে খাতাটা বের করে আগুনের মধ্যে দিয়ে দিল। একটু পরেই আবার ভূমিকম্প শুরু হলো। অজিত বলল, কাজ শেষ, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এই বাড়িটা থেকে। নিজেদের ব্যাগ পিঠে চাপিয়ে অজিতের হাত ধরে দৌড় দিলাম। মন্দির থেকে সবে বেরিয়েছি, আর সাথে সাথে মন্দিরের ছাদটা ভেঙে পড়ল। ভূমিকম্পিত হলো তখন। আমরা মাতালের মতো টলতে টলতে মেইন গেট দিয়ে
বেরিয়ে আসছি। পেছনে পুরো দোতলা বাড়িটা ভেঙে পড়ে ধুলোয় মিশে গেল কয়েক মিনিটের মধ্যে। গভীর ঘুমে আচ্ছন্ন এই পৃথিবী জানতে পারল না কয়েকশো বছর আগের একটা পিশাচ ধ্বংসের কাহিনী, রাতারাতি একটা পুরনো বাড়ির ধুলোয় মিশে যাওয়ার কাহিনী। আমাদের কথা কেউ বিশ্বাসই করবে না, তাই আমরাও কাউকে বলিনি সেই রক্ত পিশাচের গল্প।